সবাইকে এই চ্যানেলে স্বাগত। ইকোনমিক্সের আজকের ক্লাসে যে টপিকটা কভার হবে সেটা হলো পভার্টি বা দারিদ্রতা। আমাকে, তোমাকে বা সমাজের অন্য কোনো লোককে এটা বোঝানো লাগে না যে দারিদ্রতা কি, কিন্তু আমাদের ধারণা অনুযায়ী সমাজে দরিদ্র লোকের সংখ্যা আর সরকারের প্রকাশ করা ডেটা বা তথ্যের ভেতর বেশ অনেকটা অমিল দেখা যায়। বিভিন্ন কমিটি ও সার্ভের মাধ্যমে সরকারের প্রকাশ করা ডেটা অনুযায়ী ভারতে গরিব লোকের সংখ্যা মোটামুটি 20 থেকে 30% মতো। এখন গরিবী বা দারিদ্রতা সম্পর্কে আমাদের ধারণা একরকম, আবার ইকোনমিক্স বা অর্থশাস্ত্রের ভিত্তিতে দারিদ্রতার ডেফিনেশন অন্যরকম। যে কোনো দেশের সরকার বা বিশ্বব্যাপী যে কোনো সংস্থা ইকোনমিক্সের ওই ধারণার উপর ভিত্তি করেই কোনো দেশের দারিদ্রতার পরিমাণ নির্ণয় করে, আর সেই হিসাবেই ভারতের দারিদ্রতার পরিমাণ 20 থেকে 30% মতন আসে। তো ইকোনমিক্সের ভিত্তিতে এই দারিদ্রতা কি, কিভাবে এই দারিদ্রতা মাপা হয়, কে মাপে, এই সমস্ত বিভিন্ন বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তো কভার হবেই, এর পাশাপাশি আমরা আমাদের আশেপাশের অবস্থাটাকেও বুঝতে পারবো। আমি চেষ্টা করব এই পভার্টি নিয়ে সমস্ত কিছু খুব সহজ ভাষায় যাতে বুঝিয়ে দেওয়া যায়, আর সবটা বোঝাতে গিয়ে ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে। ফলে আমি অ্যাডভাইস দেবো যে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো। তো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের মেইন টপিকে আসি। প্রথমেই বলি দারিদ্রতা কি। পৃথিবীতে মানুষ হলো সব থেকে উন্নত আর সভ্য জীব। সেই হিসাবে একজন মানুষকে সুস্থভাবে তার জীবন জীবিকা নির্বাহ করার জন্য বেসিক 3টে জিনিসের প্রয়োজন। তার শরীর সুস্থ রাখার জন্য খাদ্য বা খাবার, লজ্জা নিবারণ করার জন্য তার জামা কাপড় বা বস্ত্রের প্রয়োজন, আর নিরাপত্তার জন্য প্রয়োজন বাসস্থান। অর্থাৎ খাদ্য, বস্ত্র আর বাসস্থান, এই 3টে জিনিসের প্রয়োজন। এখন ইকোনমিক্সের ভাষায় প্রয়োজনকে বলা হয় চাহিদা। মানে একজন মানুষের সুস্থভাবে জীবন নির্বাহ করার জন্য প্রাথমিকভাবে 3টে জিনিসের চাহিদা থাকে: খাদ্য, বস্ত্র আর বাসস্থান। এখন কোনো একজন ব্যক্তি যে সামাজিক পরিবেশে থাকে বা যে জলবায়ুতে বসবাস করে, সেই হিসাবে সে যদি তার ওই প্রাথমিক চাহিদা অর্থাৎ খাদ্য, বস্ত্র আর বাসস্থানের চাহিদা পূরণ করতে না পারে বা পূরণ করতে গিয়ে যদি হিমশিম খায়, সেক্ষেত্রে ওই ব্যক্তির অবস্থাকে বলা হয় দারিদ্রতা বা পভার্টি, এবং ওই ব্যক্তিকে বলা হয় গরিব বা দরিদ্র বা পুয়ার। এবার একটা কথা আছে যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, সেই রকমই আমার প্রাথমিক চাহিদা পূরণ করার জন্য আমাকে কিছু না কিছু দিতে হবে। তো কি দিতে হবে? এখানে সম্পদ দিতে হবে। আমার কাছে থাকা কিছু সম্পদ বা রিসোর্স, সেটাকে ব্যয় করতে হবে, খরচ করতে হবে, তবেই আমি আমার প্রাথমিক চাহিদা পূরণ করতে পারবো। আর বর্তমান সময়ে এই সম্পদ বা রিসোর্স বলতে একটাই জিনিস বোঝায়, সেটা হলো অর্থ বা মানি। তো সুস্থভাবে জীবন চালানোর জন্য অর্থাৎ আমার প্রাথমিক চাহিদা পূরণ করার জন্য মিনিমাম যতটুকু সামর্থ্য বা সম্পদ বা রিসোর্স বা অর্থ আমার প্রয়োজন, সেটা যদি আমার কাছে না থাকে, সেক্ষেত্রে বলা হবে যে আমি গরিব বা দরিদ্র, এবং আমার অবস্থাকে বলা হবে দারিদ্রতা বা পভার্টি। এখন এই চাহিদা পূরণ করার জন্য মিনিমাম যে অর্থের প্রয়োজন, এটা এক একজন ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম হয়। এই জন্যই আমরা সবাই বলি যে আমরা সবাই গরিব, কিন্তু পুরো দেশের ক্ষেত্রে যদি বলা হয় যে দেশে টোটাল কতজন গরিব আছে, সেক্ষেত্রে দেশের সরকার বিভিন্ন সার্ভে করে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের কথা বলে দেয়, এবং ওই নির্দিষ্ট পরিমাণ অর্থটাকেই বলা হয় দারিদ্র সীমা বা পভার্টি লাইন। ধরলাম সরকার একটা পভার্টি লাইনের মান বেঁধে দিল মাসিক 1000 টাকা, তো সেক্ষেত্রে ওই দেশের জন্য বলা হবে যে যেসব ব্যক্তি মাসে 1000 টাকার কম ইনকাম করে বা কম খরচ করে, তারা হবে গরিব বা দরিদ্র, আর সেই হিসাবেই দেশে দারিদ্রতার পরিমাণের ভ্যালু আসে। এবার এই যে পভার্টি লাইন বা দারিদ্র সীমার কথা বললাম, এটা প্রত্যেকটা দেশ তার জনসংখ্যা আর তার নাগরিকদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে তৈরি করে। আবার বিশ্বব্যাপী একটা সংস্থা আছে ওয়ার্ল্ড ব্যাংক, সেও এই পভার্টি লাইনের একটা ভ্যালু দেয়। সেই সমস্ত ভ্যালু আমরা এখানে লিখেছি, এক এক করে বলি। 1990 সালের সময় ওয়ার্ল্ড ব্যাংক পভার্টি লাইনের একটা ভ্যালু দিয়েছিল $1। অর্থাৎ পুরো বিশ্বের ভেতর যে কোনো ব্যক্তি যে দিনে $1 কম ইনকাম করে, তাকে গরিব বা দরিদ্র বলে ধরা হবে। ওয়ার্ল্ড ব্যাংকের 2011 সালের ডেটা অনুযায়ী পভার্টি লাইনের ভ্যালু দেওয়া হয় $1.9। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যে দিনে $1.9 কম ইনকাম করছে, সে গরিব বা সে দরিদ্র। লাস্ট 2022 সালের সেপ্টেম্বর মাসে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা একটা পভার্টি লাইন পাবলিশ করা হয় $2.15। অর্থাৎ পৃথিবীর ভেতর কোনো একজন ব্যক্তি যার ইনকাম দিনে $2.15 কম, তাকে বলা হবে গরিব বা দরিদ্র। এবার এর পাশাপাশি আরো কিছু ভ্যালু দেওয়া আছে: $2.15, $3.65, $6.85 আর $21.7। ওয়ার্ল্ড ব্যাংক পুরো বিশ্বের ক্ষেত্রে এই পভার্টি লাইনটা পাবলিশ করে। এখন বিশ্বে বিভিন্ন দেশ বিভিন্ন রকম আছে। যেমন কিছু দেশ আছে যারা খুবই ডেভেলপ,
অর্থাৎ তাদেরকে হাই ইনকাম কান্ট্রি বলা হয়। আবার কিছু দেশ আছে যারা খুবই গরিব, ফলে বিভিন্ন দেশের ক্ষেত্রে পভার্টি লাইন বিভিন্ন রকম হয়। আর সেই হিসাবেই এখানে চারটে পভার্টি লাইন। সব থেকে গরিব যে সমস্ত দেশ রয়েছে তাদের ক্ষেত্রে পভার্টি লাইন হলো $2.15। গরিবের থেকে একটুখানি উপরে অর্থাৎ লোয়ার মিডিল ইনকাম কান্ট্রি যে সমস্ত রয়েছে, যেমন ইন্ডিয়া একটা লোয়ার মিডিল ইনকাম কান্ট্রি। তো ইন্ডিয়ার সাপেক্ষে পভার্টি লাইন অ্যাজ পার ওয়ার্ল্ড ব্যাংক হলো $3.65 প্রতি ব্যক্তি প্রতিদিন। মানে ভারতের ভেতর কোনো একজন ব্যক্তি যে দিনে $3.65 এর থেকে কম ইনকাম করে তাকে বলা হবে গরিব। এখন ডলারের সাথে যদি ভারতীয় মুদ্রা কনভার্ট করে সেক্ষেত্রে $3.65 মানে মোটামুটি 250 টাকা মতো চলে আসবে। তো সেই হিসাবে ভারতের ভেতর যে ব্যক্তি 250 টাকার কম ইনকাম করে তাকেই বলা হবে গরিব। এখন এই ভিত্তিতে যদি ভারতে দারিদ্রতার পরিমাণ নির্ধারণ করা হয় সেক্ষেত্রে ভারতের প্রায় 60%-এরও বেশি লোকজন চলে আসবে যারা গরিব। তো এই যে $3.65 এটা এক্সচেঞ্জ রেটের হিসাবে হয় না, এটা পিপিপি টার্মসে হয়। ডলার হলো আমেরিকার মুদ্রা আর ভারতীয় মুদ্রা হলো রুপি। এখন আমেরিকার সাপেক্ষে ভারতের পিপিপি মোটামুটি 4 থেকে 5 গুণ। তো সেই হিসাবে 3.65 এর 4-5 গুণ করলে মোটামুটি 14 থেকে 15 টাকা। এটাই হচ্ছে পভার্টি লাইনের ভ্যালু। কোনো একজন ব্যক্তি সে যদি দিনে 14-15 টাকার কম ইনকাম করে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বলা হবে গরিব। আরো একটু ভালো করে বোঝানোর জন্য বলি, একজনের ইনকাম আমি ধরলাম 15 টাকা। এখন নর্মালি একটা ফ্যামিলিতে 5 জন মেম্বার যদি থাকে তাহলে 5-15 75 টাকা। এখন 75 টাকার হিসাবে এক মাস অর্থাৎ 30 দিন করলে টোটাল আসে 2250 টাকা। মানে কোনো একটা ফ্যামিলি যার মাসিক ইনকাম 2250 টাকার কম সেই ফ্যামিলিটাকে বলা হবে গরিব। ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা $3.65 বলতে এইটা বোঝায় যে ভারতের ভেতরে কোনো একটা ফ্যামিলির মাসিক ইনকাম 2250 টাকার কম, তাহলে সেই ফ্যামিলিটাকে বলা হবে গরিব। তো ইন্ডিয়ার মতো লোয়ার মিডিল ইনকাম কান্ট্রির জন্য কত $3.65। এখন ভারতের থেকে উন্নত যে সমস্ত একটু দেশ রয়েছে অর্থাৎ আপার মিডিল ইনকাম কান্ট্রি তার জন্য ভ্যালুটা হলো 6.85। মানে ভারতীয় মুদ্রা অনুযায়ী কোনো একজন ব্যক্তি যদি দিনে 26-27 টাকার কম ইনকাম করে তাহলে ওই ব্যক্তিকে বলা হবে গরিব। আর যেগুলো ডেভেলপড কান্ট্রি আছে অর্থাৎ হাই ইনকাম কান্ট্রি যেমন আমেরিকার ক্ষেত্রে ভ্যালুটা হলো $21.7। ভারতীয় মুদ্রাতে মোটামুটি 85 থেকে 90 টাকার ভেতর পড়ে। তো আমেরিকাতে কেউ যদি 85 থেকে 90 টাকার কম ইনকাম করে তাহলে তাকে বলা হবে গরিব প্রতিদিন হিসাবে। এই ডেটাটা হলো সেপ্টেম্বর 2022 এর রেকর্ড অনুযায়ী। তো ইন্টারন্যাশনালি এই পভার্টি লাইনের ভ্যালু দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। এখন ভারতে ন্যাশনালি এই পভার্টি লাইনের ভ্যালু দেয় বর্তমানে নীতি আয়োগের ডেটা অনুযায়ী বলা হয় যে কোনো একজন ব্যক্তি সে যদি দিনে 33 টাকার কম খরচ করে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে বলা হয় গরিব। আমি যদি ভারতের কথা বলি, ভারতের ক্ষেত্রে দুই রকমের জায়গা দেখা যায়, গ্রাম এলাকা আর শহর এলাকা। এই দুই জায়গার জীবনযাপনের ধরন আলাদা রকম হয়, ফলে এই দুটো জায়গার পভার্টি লাইনও আলাদা আলাদা হয়। ন্যাশনালি এই রকমটাই করা হয়। নীতি আয়োগের ডেটা অনুযায়ী বলা হয় যে গ্রাম এলাকায় কোনো একজন ব্যক্তি সে যদি 27 টাকার কম খরচ করে, আমি মাসিক একটা ফ্যামিলি হিসাবে বলি, ফ্যামিলিতে ধরলাম 5 জন, আর একটা ফ্যামিলির পুরো মাসের যদি আমি খরচ হিসাব করি সেক্ষেত্রে বলা হয় যে গ্রামে কোনো একটা ফ্যামিলি যদি মাসে 4050 টাকার কম খরচ করে। আরো একবার বলি, ভারতের নীতি আয়োগের ডেটা অনুযায়ী গ্রামে 5 জনের একটা ফ্যামিলিতে মাসিক খরচ যদি 4050 টাকার কম হয় সেক্ষেত্রে ওই ফ্যামিলিটাকে বলা হবে গরিব ফ্যামিলি এবং তার মেম্বারদেরকে বলা হবে গরিব। আর শহরের ক্ষেত্রে যদি বলি, শহরে একটা ফ্যামিলি যেখানে 5 জন মেম্বার রয়েছে ওই ফ্যামিলির খরচ যদি মাসে 4950 টাকা এর কম হয় সেক্ষেত্রে ওই ফ্যামিলিটাকে বলা হবে গরিব ফ্যামিলি এবং তার মেম্বারদের বলা হবে গরিব। তাহলে নীতি আয়োগের ডেটা অনুযায়ী গ্রামে থাকা 5 জনের কোনো একটা ফ্যামিলি তার প্রাথমিক চাহিদা পূরণ করার জন্য মাসে যদি 4050 টাকাও খরচ করতে না পারে, বা শহরে থাকা 5 জনের কোনো একটা ফ্যামিলি সেও যদি তার প্রাথমিক চাহিদা পূরণ করার জন্য মাসে 4950 টাকাও খরচ করতে না পারে সেক্ষেত্রে ওই ফ্যামিলিগুলোকে বলা হবে দরিদ্র ফ্যামিলি এবং তাদের অবস্থাকে বলা হবে দারিদ্রতা বা পভার্টি। এখন পরিবারের হিসাবে ওই অ্যামাউন্টের খরচ বা প্রতিদিনের প্রতি ব্যক্তি হিসাবে গ্রামে 27 টাকা বা শহরে 33 টাকা এই খরচের হিসাবটা এটা তো আর নীতি আয়োগ নিজের মন মতন করে কিছু বলে না,
এর জন্য সার্ভে হয়। তো এই পভার্টি লাইন বা দারিদ্র সীমা নির্ণয় করার জন্য যে সার্ভে হয় সেটা কিভাবে হয় এবার বলি। প্রথমত, পুরো দেশ জুড়ে কিন্তু কোনো সার্ভে হয় না। এবার ধরলাম যে 2025-26 সালে ভারতের দারিদ্রতা সীমা নির্ণয় করা হবে। সেক্ষেত্রে এর আগে যে সেন্সাস রিপোর্ট বেরিয়েছে, অর্থাৎ 2011 সালের সেন্সাস, সেই জনগণনার তথ্যের উপর ভিত্তি করে আমি বা একটা কমিটি পুরো ভারতের ভেতর কিছু এরিয়া সিলেক্ট করে নেওয়া হবে। ধরলাম পুরো ভারতের ভেতর 3000 গ্রাম আর 2000 শহরে এই দারিদ্র সীমার জন্য সার্ভে করা হবে। এখন এই যে 3000 গ্রাম আমি বেছে নিলাম, এখানে হয়তো টোটাল 2 লক্ষ পরিবার রয়েছে, আর ওই যে 2000 শহর বেছে নিয়েছিলাম তাতে হয়তো টোটাল 5 লক্ষ পরিবার রয়েছে। আমি একটু লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। 2025-26 সালে দারিদ্র সীমা নির্ণয় করার জন্য ভারতের ভেতর আমি 2011 সালের সেন্সাস দেখে পুরো ভারতের ভেতর 3000 গ্রাম বেছে নিলাম আর 2000 শহর বা ব্লক বেছে নিলাম। এখন এই 3000 গ্রামে টোটাল 2 লক্ষ ফ্যামিলি রয়েছে, আর 2000 ব্লকে বা 2000 শহরে টোটাল 5 লক্ষ ফ্যামিলি রয়েছে। আমার সার্ভেটা হবে এই 2 লক্ষ আর 5 লক্ষ টোটাল 7 লক্ষ ফ্যামিলির ভেতর। এবার এখানে এই যে আমি গ্রামের কথাই ধরি, গ্রামে এই যে টোটাল 2 লক্ষ ফ্যামিলি আমি পেলাম, এই 2 লক্ষ ফ্যামিলির ভেতর প্রত্যেক ফ্যামিলিতে গিয়ে আমি কিছু প্রশ্ন করব যে লাস্ট 30 দিন মানে 1 মাসে ওই ফ্যামিলি কেমন খরচ করলো। একটা ফ্যামিলির তো খরচ বিভিন্ন রকম হয়, কিন্তু প্রাথমিক চাহিদা অর্থাৎ খাবার, জামা কাপড় আর থাকার জন্য টোটাল কত খরচ হয়েছে 1 মাসে, এই ডেটাটা আমি নেব। আর এর সাথে সাথে আরো কিছু প্রশ্ন করা হবে যে বাড়িতে কেমন কি অ্যাসেট রয়েছে। ওই যে প্রাথমিক চাহিদার কথা বললাম সেটা কি পুরোপুরি ফুলফিল হচ্ছে। কিছু কিছু ফ্যামিলি থাকে তার প্রাথমিক চাহিদা পূরণ করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়, আবার কিছু ফ্যামিলি আছে তারা যা ইনকাম করে সেক্ষেত্রে ভালোভাবেই তার প্রাথমিক চাহিদা পূরণ হয়ে যায়। তো প্রত্যেক ফ্যামিলিতে গিয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর নেওয়া হবে যে লাস্ট 1 মাসে তার কেমন কি খরচ হয়। এখন 2 লক্ষ ফ্যামিলির ডেটা তো আমি লিখতে পারবো না, আমি এখানে 10টা ফ্যামিলির ডেটা লিখি। আমি এখানে বোঝার জন্য 2 লক্ষ ফ্যামিলির জায়গায় 10টা ফ্যামিলির খরচ নিয়ে আমি একটা ডেটা লিখেছি। এখান থেকে আমি দারিদ্র সীমা পাবো। কিভাবে পাবো? গ্রামে আমি 10টা ফ্যামিলিতে গেলাম আর সেখানে গিয়ে তাদের খরচের হিসাব পেলাম। প্রথম ফ্যামিলি হয়তো বললো যে আমার মাসে 3700 টাকা খরচ হয় প্রাথমিক চাহিদা পূরণের জন্য, এবং আমার এই চাহিদা মোটামুটি ঠিকঠাক ভাবে পূরণ হয়েই যায়। পরের ফ্যামিলি 4200 টাকা, সেও বললো যে আমার প্রাথমিক চাহিদা ঠিকঠাকই পূরণ হয়ে যায়। তারপর পরের ফ্যামিলিতে গিয়ে সে বললো যে আমার মাসে 3300 টাকা খরচ হয় এবং আমার প্রাথমিক চাহিদা পূরণ তো হয় কিন্তু ঠিকঠাক ভাবে পূরণ হয় না। পরের আর একটা ফ্যামিলিতে গেলাম, সে বললো আমার মাসে 10,000 টাকা খরচ হয় প্রাথমিক চাহিদা পূরণের জন্য। আর সার্ভে করে দেখা গেছে যে এই 10,000 টাকা যে খরচ করেছে তার প্রাথমিক চাহিদা পূরণের ধরন একটু অন্যরকম, মানে বাকিদের থেকে অনেকটা উন্নত। ঠিক একই রকম 7,000 টাকা পরের কোনো একজন ফ্যামিলির খরচ হয় তার প্রাথমিক চাহিদা পূরণের জন্য, এবং সেও বললো যে আমার যা খরচ হয় এর থেকে কম খরচ হতে পারতো, কিন্তু আমি আরো ভালোভাবে থাকার জন্য এই 7,000 টাকা আমার খরচ হয়েছে। পরের আর একটা ফ্যামিলিতে গিয়ে দেখা গেল যে সে 3850 টাকা খরচ করে এবং তাতে তার কোনো রকমের দিনকাল চলে, মানে কোনো রকমের চাহিদা পূরণ হয়, খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা কোনো রকমের পূরণ হয় টেনে টুনি। পরের আর একটা ফ্যামিলিতে গিয়ে দেখা গেল যে সে 3000 টাকা খরচ করে, সে কুলিয়ে উঠতে পারে না, সে হয়তো 3 বেলা খাওয়ার জায়গায় 2 বেলা খেয়ে থাকে এইরকম। পরের আর একটা ফ্যামিলিতে গিয়ে দেখা গেল 4000 টাকা মোটামুটি খরচ হয় আর এর ফলে কোনো রকমের দিনকাল চলে। এরপর আর একটা ফ্যামিলিতে গিয়ে দেখা গেল যে 5000 টাকা খরচ হয় এবং তার মোটামুটি স্বাচ্ছন্দ্যে চলে। প্রাথমিক চাহিদা পূরণ করার জন্য যতটা দরকার সে তার থেকে একটু বেশি খরচ করে টোটাল 5000 টাকা খরচ করে। আর তারপর আর একটা ফ্যামিলিতে যাওয়া হলো, সে বললো যে আমার 4500 টাকা খরচ হয় কিন্তু টেনে টুনে খরচ হয় এটা। তো এই হচ্ছে 10টা ফ্যামিলির রেকর্ড। এবার এই 10টা ফ্যামিলির ভেতর যদি দেখা হয়, দেখা যাবে যে যেখানে 10,000 আর 7,000 টাকা ইনকাম সেখানে স্বাচ্ছন্দ্যে মানে অনেকটাই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন চলছিল। এখন দারিদ্র সীমা নির্ণয় করার জন্য আমাদেরকে একদম ইনিশিয়ালি কি বলেছিলাম যে প্রাথমিক চাহিদা শুধুমাত্র পূরণের জন্য যেটুকু পরিমাণ মিনিমাম খরচ হবে, 10,000 বা 7,000 অনেক বেশি খরচ। অন্যদিকে 5,000 টাকা যে বলছিল সেও নর্মালের থেকে একটু বেশি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। ফলে এই পভার্টির ক্যালকুলেশনে আমি 10,000, 7,000 আর 5,000 এই তিনটে ডেটাকে বাদ দিয়ে দেবো। আর ওদিকে কত 3,000 আর 3300 যে দুটো ফ্যামিলিতে আছে তারা কোনো রকমের দিনকাল কাটাচ্ছে, তাদের চাহিদা ঠিকঠাক মতো পূরণ হচ্ছে না। এখন দারিদ্রতার ডেফিনেশন অনুযায়ী তারা তো গরিবের ক্যাটাগরিতে আসবেই। ফলে দারিদ্র সীমা নির্ণয় করার জন্য আমি এই দুটোকেও রাখবো না। কোনগুলোকে রাখলাম? 3700, 4200, 3850, 4,000 আর 4,500 এদেরকে রাখলাম। এদেরকে কেন রাখলাম? এদেরকে রাখা হলো এই কারণে যে এরা তাদের চাহিদা পূরণ করার জন্য
কোন রকমে পূরণ করছে, জাস্ট টায় তাদের চাহিদা পূরণ হচ্ছে। 3000 বা 3300 যারা খরচ করছে তাদের কিন্তু চাহিদা পূরণ হচ্ছে না। মোটামুটি চাহিদা পূরণ করার জন্য মিনিমাম যে খরচটা সেটা এক একটা ফ্যামিলির এক এক রকম হয়। তো কাছাকাছি কোনগুলো গেছে 3700 টাকায় মোটামুটি খরচ পূরণ হয়ে যায়, 4200 টাকায় মোটামুটি পূরণ হয়, 4000 টাকায় মোটামুটি পূরণ হয়ে যায়, 3850 টাকায় মোটামুটি পূরণ হয়ে যায়। এবার এই যে 5টা ডেটা পেলাম, এই 5টার যদি আমি এভারেজ করি তাহলে কত আসে? এই 5টার এভারেজ করলে আসে 4050 টাকা। আমি 5টা ফ্যামিলির এভারেজ করলাম, ভ্যালু আসলো কত? 4050 টাকা। তাহলে আমি এভারেজ একটা ভ্যালু বলতে পারি যে 10টা ফ্যামিলির ভেতর মিনিমাম 4050 টাকা যদি কেউ খরচ করে তাহলে তার প্রাথমিক চাহিদা পূরণ হয়ে যাবে। এই 10টা ফ্যামিলির ডেটা নিয়ে বলা যায় যে মিনিমাম 4050 টাকা খরচ করলে তার প্রাথমিক চাহিদা পূরণ করতে পারবে। 4050 টাকার কম যদি সে খরচ করে তাহলে সে তার প্রাথমিক চাহিদা পূরণ করতে পারবে না, এবং সেই অবস্থায় তাকে বলা হবে গরিব বা দরিদ্র। এবার এই 10টা ফ্যামিলির ক্ষেত্রে যেরকম এভারেজ ভ্যালু এইটা এসেছিল, সেই রকমই এই যে 2 লক্ষ ফ্যামিলি, এই 2 লক্ষ ফ্যামিলির ভিতর সার্ভে করে অন অ্যান এভারেজ এই ভ্যালুটা আসে। আর এই ভ্যালুটাই নীতি আয়োগ পাবলিশ করে যে গ্রামে 5 জনের কোনো একটা ফ্যামিলি তার মাসিক খরচ যদি 4050 টাকার কম হয় তাহলে সেই ফ্যামিলিটাকে বলা হবে দরিদ্র ফ্যামিলি। এবার এই যেভাবে সার্ভে হলো ঠিক একইভাবে শহর এলাকাটাও সার্ভে হবে। এই যে 5 লক্ষ ফ্যামিলি, এই 5 লক্ষ ফ্যামিলির ভেতরেও সার্ভে হবে। সার্ভের ফলে কিছু ফ্যামিলি বাদ যাবে, মানে যারা খুবই টেনে টুনে সংসার চালায়, তাদের চাহিদা পূরণ হয় না ঠিকঠাক মতন, তাদেরটা বাদ যাবে। যাদের খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন চলে তাদেরটা বাদ যাবে। মাঝখানে যারা রয়েছে, যারা খরচ করে জাস্ট তাদের চাহিদা পূরণ করে, তাদেরটা ক্যালকুলেট করে এভারেজ করলে ভ্যালুটা আসে 4950। আর এই ভ্যালুটাকেই আমাদের পভার্টি লাইন ধরে নেওয়া হয়। তো গ্রামের ক্ষেত্রে পভার্টি লাইন 4050 টাকা আর শহরের ক্ষেত্রে পভার্টি লাইন 4950 টাকা। এবার এই ভ্যালুটাই যদি প্রতিদিনের প্রতি ব্যক্তি হিসাবে হিসাব করা হয় সেক্ষেত্রে 4050 ভাগ 30 ভাগ 5 করলে আসে 27 টাকা। আর সেই হিসাবে শহরে প্রতি ব্যক্তির প্রতিদিনের খরচ হিসাবে 33 টাকা। এই জন্যই বলা হয় যে গ্রামে কোনো একজন ব্যক্তি যদি দিনে 27 টাকার কম খরচ করে তাহলে সে দরিদ্র, আর শহরে যদি কোনো একজন ব্যক্তি 33 টাকার কম খরচ করে তাহলে সে দরিদ্র। এখন দরিদ্র বা পুয়ার কখন হবে? যখন এর থেকে কম খরচ করবে, মানে পভার্টি লাইনের কম খরচ করবে। তো পভার্টি লাইনের কম যারা খরচ করে তাদেরকে বলা হয় দরিদ্র বা বিপিএল, অর্থাৎ বিলো পভার্টি লাইন। কি বলা হয়? এর থেকে কম যারা খরচ করে তাদেরকে বলা হয় বিপিএল, অর্থাৎ বিলো পভার্টি লাইন। শহরের ক্ষেত্রে ঠিক তাই, এর থেকে কম যারা খরচ করে তাদেরকে বলা হয় বিপিএল, অর্থাৎ বিলো পভার্টি লাইন। আর এই অ্যামাউন্ট বা এর থেকে বেশি অ্যামাউন্ট যারা খরচ করে তাদেরকে বলা হয় অ্যাবাভ পভার্টি লাইন, এপিএল। তো সার্ভের ব্যাপারটা আশা করি বোঝা গেল। এবার সার্ভের ব্যাপারে এখানে আমরা কি করলাম? শুধুমাত্র টাকার হিসাবটা করলাম। এটা আগে এই রকমের সার্ভে হতো, বর্তমানে সার্ভের ধরনটা একটুখানি অন্যরকম। বর্তমানে সার্ভে করতে গিয়ে এইরকম টাকার হিসাবটা নেওয়া হয়, তার সাথে সাথে কোনো একটা ফ্যামিলিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেটা কাউন্ট করে দারিদ্রতা মাপা হয়। সেটাও আস্তে আস্তে আসছি। এবার এই যে এইখানে আমি 10টা ফ্যামিলির হিসাব লিখেছিলাম, এখানে যদি একটুখানি ভালো করে ভেবে দেখি এই ডেটাতে কিছু আপগ্রেডেশনের দরকার। এখানে কি করেছি? আমি 10টা ফ্যামিলিতে গিয়ে তাদের খরচের হিসাব চেয়েছি। এখন বছরের আমি কখন গেছি, কোন মাসের হিসাব নিয়েছি সেইটা কিন্তু ম্যাটার করে। এই যে 10টা ফ্যামিলিতে আমি গেছি, এখানে আমি যে মাসে সার্ভে করতে গেছি তার হয়তো 2 মাস পরে এই ফ্যামিলিগুলোর খরচ আরো বেশি বেড়ে গেল অনেক, অথবা 6 মাস পরে গিয়ে হয়তো এই ফ্যামিলিগুলোর খরচ এর থেকে আরো অনেক কম হলো। ফলে এই যে হিসাব করে এই পভার্টি লাইনটা পাচ্ছিলাম, 2 মাস পরে বা 6 মাস পরে গেলে ওই পভার্টি লাইনের ভ্যালু কিন্তু আরো ভ্যারি করে যেত। ফলে সার্ভে আমি কখন করব সেই টাইমটা মেনশন করা খুব প্রয়োজন। এখন এই টাইম বা টেনিয়রের বেসিসে 3 ধরনের সার্ভের কথা আমরা জানি, অর্থাৎ 3টে মেথডে সার্ভে করা যায়। একটা হলো ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড সার্ভে। কি বললাম? ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড সার্ভে। এই যে এইখানে লিখেছি ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড সার্ভে, মিক্সড রেফারেন্স পিরিয়ড সার্ভে আর মডিফাইড মিক্সড রেফারেন্স পিরিয়ড সার্ভে। এগুলো কি? সার্ভে একই রকম হবে, শুধু সময়ের পার্থক্য। ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড কি? এই যেটা করলাম ঠিক সেটাই। সার্ভে করতে যাওয়া হবে, লাস্ট 30 দিনে কত খরচ হয়েছে সেটা আমি হিসাব করে কাউন্ট করে নিয়ে আসবো। খাবার বা অন্যান্য সমস্ত আইটেম মিলিয়ে লাস্ট 30 দিনে কত খরচ হলো সেটা আমি হিসাব করব। এই মেথডটাকেই বলা হয় ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড। আর এই মেথডটা আগে ব্যবহার হতো, এখন আর ব্যবহার হয় না। এরপরে আসে মিক্সড রেফারেন্স পিরিয়ড। কোনো একটা ফ্যামিলির মাসে যে খরচ হয় সেই খরচটা কিন্তু একবারে হয় না। কিছু খরচ আছে যেগুলো ডেলি খরচ, কিছু মান্থলি খরচ, আর কিছু বছরের হিসাবে খরচ হয়। তো ডেলির হিসাবে গেলাম না, মোটামুটি সারা মাসে একটা নির্দিষ্ট খরচ থাকে। আর কিছু খরচ থাকে যেগুলো বছরের উপর ডিপেন্ড করে, যেমন জামা কাপড়। শখ যাদের আছে তাদের ব্যাপার আলাদা। যাদের জামা কাপড়ের শখ আছে তারা প্রত্যেক মাসে কেন প্রত্যেক সপ্তাহে জামা কাপড় কেনে।
কিন্তু প্রাথমিক চাহিদা পূরণ করার জন্য কেউ কিন্তু প্রত্যেক মাসে জামা কাপড় কেনে না। নর্মালি দেখা যায় যে কোনো একজন ব্যক্তি সারা বছরের ভেতর হয়তো 2 থেকে 3 বার জামা কাপড় কেনে। এখন আমি যে মাসে সার্ভে করতে গেলাম সেই মাসে হয়তো ওই ব্যক্তি জামা কাপড় কিনলো না, তাহলে তার জামা কাপড়ের খরচ কিন্তু এর ভেতরে আসবে না। ফলে আমাকে সার্ভেতে এমন কিছু ডেটা নিতে হবে যে খরচটা প্রত্যেক মাসে নর্মালি হয় সেটা আলাদা করলাম, আর পুরো বছরের হিসাবে কিছু কিছু খরচ আছে আলাদা রকমের, সেটা আলাদা করে আমি ডেটা নিলাম। মানে সার্ভে করতে গিয়ে আমি যখন একজনকে প্রশ্ন করব, তাকে আমি জিজ্ঞেস করব যে আপনার মাসে কেমন খরচ হয়, মানে প্রত্যেক মাসে অন অ্যান এভারেজ কত করে খরচ হয়, আর বছরের কিছু এক্সট্রা খরচ যেগুলো আপনাকে করতেই হয় সেইগুলো কি। তো 30 দিনের আলাদা হিসাব আর 365 দিনের একটা খরচ, সেটা আলাদা হিসাব। এই দুটো আলাদা হিসাব করে যে সার্ভে হয় সেই সার্ভের ধরনটাকে বলা হয় মিক্স রেফারেন্স পিরিয়ডের সার্ভে। এখন এই সার্ভেটাকে আরো যদি আমি অ্যাডভান্স করি, কিছু খরচ আছে ওই যে বললাম ডেলির খরচ। এখন ডেলির খরচ আমরা আলাদা করে ধরি না, সেটাকে সাপ্তাহিক খরচ হিসাবে ধরা হয়। তো একটা ফ্যামিলির 3টে আলাদা আমি ক্যাটাগরি করে নিলাম। কিছু খরচ থাকে যেটা সাপ্তাহিক খরচ, কিছু খরচ থাকে যেটা মাসিক খরচ, আর কিছু খরচ থাকে যেটা বছরে 1 বার 2 বার বা 3-4 বার মতন হয়। এই খরচগুলো আলাদা আলাদা করে হিসাব করে যদি আমি ডেটা ক্যালকুলেট করে এই পভার্টি লাইন বার করার চেষ্টা করি, সেক্ষেত্রে ওই মেথডটাকে বলা হবে মডিফাইড মিক্সড রেফারেন্স পিরিয়ড। এবার সময়ের হিসাবটা যদি আমি বলি, এই যে ইউনিফর্ম রেফারেন্স পিরিয়ড, এটা মোটামুটি স্বাধীনতার আগে বা স্বাধীনতার পর থেকে 1993-94 সাল পর্যন্ত এই মেথডে সার্ভে করা হয়েছে। 30 দিনের হিসাব মতো সেই হিসাবে একটা পভার্টি লাইন বার করে দেওয়া হয়েছে। এখন 93-94 সালের পর থেকে 2000 সাল পর্যন্ত আর কোনো সার্ভে হয়নি। মোটামুটি 1999-2000 সাল এই সময় থেকে এই মিক্স রেফারেন্স পিরিয়ড এই মেথডে সার্ভে করার ডিসিশন নিয়ে নেওয়া হয়। আর এই যে মডিফাইড মিক্স রেফারেন্স পিরিয়ড, এই মেথডটা সামনে আসে 2011-12 সালে। পভার্টি লাইন ক্যালকুলেট করার জন্য দুটো ফেমাস কমিটি রয়েছে, তেন্ডুলকার কমিটি আর রাংরাজান কমিটি। মানে ওই যে সার্ভে করার কথা বললাম, সার্ভে করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কমিটি তৈরি করা হয়েছিল, তার ভেতর দুটো ফেমাস হলো তেন্ডুলকার কমিটি আর রাংরাজান কমিটি। তো তেন্ডুলকার কমিটি যে সার্ভে করেছিল সেটা এই মিক্স রেফারেন্স পিরিয়ডের উপর বেস করে, আর সেই সার্ভের উপর বেস করে আমাদের এই দুটো ডেটা এসেছিল যে গ্রামে পভার্টি লাইন হলো 4050 টাকা 5 জনের একটা ফ্যামিলির ক্ষেত্রে, আর শহরে 4950 টাকা, সেটাও 5 জনের একটা ফ্যামিলির ক্ষেত্রে। এবার এরপরে এই যে মডিফাইড মিক্স রেফারেন্স পিরিয়ড, এইখানে ডেটা আরো বেশি ভালো হয়ে যায়। পরবর্তীকালে ওই যে রাংরাজান কমিটি এসেছিল, সেই রাংরাজান কমিটি এই মডিফাইড মিক্স রেফারেন্স পিরিয়ডের উপর বেস করে সার্ভে করেছিল, এবং এই সার্ভের যে ডেটা সেই হিসাবে বলা হয়েছিল যে গ্রামে পভার্টি লাইন হলো 4800 টাকা আর শহরে হলো 7050 টাকা। এটা গ্রামে আর এটা শহরে। মানে গ্রামে কোনো একজন ব্যক্তি বা 5 জনের কোনো একটা ফ্যামিলি, সে যদি মাসে 4800 টাকার কম খরচ করে তাহলে সেই ফ্যামিলিটাকে বলা হবে দরিদ্র ফ্যামিলি। ঠিক একইভাবে শহরের ক্ষেত্রে কোনো 5 জনের একটা ফ্যামিলি, সে যদি মাসে 7050 টাকার কম খরচ করে, সেক্ষেত্রে সেই ফ্যামিলিটা হয়ে যাবে দরিদ্র ফ্যামিলি। এবার এটা তো ফ্যামিলির হিসাবে হলো। প্রতি ব্যক্তির প্রতি দিনের খরচ হিসাবে যদি আমি করি, গ্রামের ক্ষেত্রে ভ্যালুটা আসবে 32 টাকা আর শহরের ক্ষেত্রে 47 টাকা। এই জন্য একদম প্রথম দিকে এইখানে লিখেছিলাম অ্যাজ নীতি আয়োগ আরবান এরিয়া আর হচ্ছে রুরাল এরিয়া। আরবান এরিয়া মানে শহর এলাকা, রুরাল এরিয়া মানে গ্রামীণ এলাকা। আরবান এরিয়াতে এই যে লিখেছিলাম 33 আর 47, 33 টাকা হলো তেন্ডুলকার কমিটি, মানে এই হিসাবে প্রতি ব্যক্তির খরচ 33 টাকা শহরে। আর রাংরাজান কমিটি মানে এই মেথডে যদি আমি সার্ভে করি, সেক্ষেত্রে ভ্যালুটা এসেছিল 47 টাকা। গ্রামের ক্ষেত্রে যদি তেন্ডুলকার কমিটির হিসাবে বলি, তাহলে 27 টাকার কম খরচ করলে দরিদ্র হবে, আর রাংরাজান কমিটির হিসাবে 32 টাকার কম খরচ করলে দরিদ্র হবে। এখন এই যে 2 রকমের ভ্যালু হলো, এই 2 রকমের ভ্যালুর জন্য দারিদ্রতার পরিমাণ কিন্তু ভ্যারি করে যায়, আর সেই ভ্যারি করেও গেছে। তেন্ডুলকার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতে বিপিএল বা দরিদ্র লোকের সংখ্যা 21.9%। আর রাংরাজান কমিটি যে ডেটা দিয়েছিল, মানে যে পভার্টি লাইন দিয়েছিল, সেই পভার্টি লাইনের হিসাবে ভারতে দরিদ্র লোকের সংখ্যা হলো 29.7%। পভার্টি লাইন চেঞ্জের জন্য দরিদ্র লোকের সংখ্যার ভ্যালু সেটাও ভ্যারি করে যায়। পভার্টি লাইন 4050 আর 4950 এই টাকার হিসাবে ভারতে দরিদ্র লোকের সংখ্যা 21.9, মানে প্রায় 100 জনের ভেতর 22 জন। কিন্তু এই ভ্যালু দিয়ে যদি আমি করি 29.7, মানে 100 জনের ভিতর প্রায় 30 জন। তো ডেটা যাই হোক না কেন, দেখা গেছে যে কোনো না কোনো কারণে নীতি আয়োগ বা গভর্নমেন্ট এই ডেটাটাকে মানতে চায় না। তো কেন মানতে চায় না বা কি, সেগুলো বিতর্কের বিষয়, সেগুলোতে আমরা গেলাম না। তো সার্ভে কিভাবে হয় আশা করি বোঝা গেল। টাকার হিসাবে সার্ভেটা এইভাবে হয়। এখন ওই যে বললাম যে বর্তমানে যে সার্ভে হয় সেটা শুধুমাত্র এই খরচের হিসাবে ভিত্তি করে হয় না, এই খরচের পাশাপাশি আরো বিভিন্ন প্যারামিটার রয়েছে। সেই প্যারামিটার গুলো কিছু ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটা সেট করে দিয়েছে,
কিছু ভারত সরকার নিজের মতন করে সেট করেছে, সেইগুলো চেক করে দেখে যে একটা ফ্যামিলিতে এইসব জিনিসপত্র আছে কিনা। যদি থাকে তাহলে সে এপিএল, আর যদি না থাকে তাহলে তাকে বিপিএল হিসাবে ধরা হয়। তো দারিদ্রতা পরিমাপের জন্য ওই যে সমস্ত প্যারামিটার গুলো আছে সেগুলো আমরা এর পরের ক্লাসে গিয়ে আলোচনা করব, কারণ আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে।